আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইএম ওয়েভ, এই ইএম ওয়েভ আমাদের সিলেবাসে যতটুকু আছে সেইটুকু অংশ আমরা আজকে পড়ব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা নামটা দেখেই বুঝতে পারছিস, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো একসাথে সুপারপজিশন, দুটো একসাথে মানে দুটোর একসাথে মিক্সড হয়ে যে ওয়েভটা তৈরি করে সেই ওয়েভটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার মধ্যে দুটো প্রপার্টি বা দুটো ফিল্ডের ধর্ম বর্তমান আছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ধর্ম আছে আর ম্যাগনেটিক ফিল্ডেরও ধর্ম আছে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো কিরকম ভাবে, মনে কর কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এই অভিমুখে প্রপাগেট হয়, দিস ইজ সাপোজ এক্স ডাইরেকশন, যদি এক্স ডিরেকশনে প্রপাগেট হয় তাহলে এটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন ওয়াই ডিরেকশনে একটা যে কোনো হয় ইলেকট্রিক ফিল্ড নয় ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন হবে বা কম্পিত হবে, এবং তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন অর্থাৎ জেড ডিরেকশন, এটা যদি ওয়াই ডিরেকশন হয় এটা যদি ওয়াই ডিরেকশন হয় তাহলে তার জেড ডিরেকশনে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন হবে, ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন হবে। তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে লম্ব দিকে, কোন দিকে, লম্ব দিকে অর্থাৎ এক্স আর ওয়াই এর সাথে লম্ব দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেসিক কনসেপ্ট, সাধারণ ধর্ম। তো আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রথম যে কনসেপ্টটা এই জায়গাটায় আছে, আমরা ইউনিট 1 থেকে যে জিনিসটা পড়েছি, ইউনিট 1 এ পড়েছি তড়িৎ ক্ষেত্রজনিত ধর্ম, ইউনিট 2 এ পড়েছি সেখানেও তড়িৎ ক্ষেত্রজনিত ধর্ম, কিন্তু ওখানে মানে আধান যখন গতিশীল অবস্থায় থাকে তখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছিল। তারপরে পড়েছিলাম ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি মানে হচ্ছে কারেন্টের এফেক্ট, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। তারপরের ইউনিটে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে কারেন্ট তৈরি হয় ম্যাগনেটের জন্য, ইউনিট 4 এ পড়েছিল। আর এই জায়গাটাতে ম্যাক্সওয়েল কি করেছিল, এই দুটোকে একসাথে, দুটোর একসাথে মানে দুটোর একটা অপরের সাথে রিলেটেড, একটা অপরের সাথে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটাকে স্থাপন করেছিল ম্যাক্সওয়েল, যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো ইন্ডিভিজুয়াল নয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, অ্যান্ড দে আর ম্যাথামেটিক্যালি অলসো রিলেটেড। এটা ম্যাক্সওয়েল করেছিল। তো প্রথম ধারণাটা কি, দেখ তড়িৎ ক্ষেত্র কিভাবে কারেন্ট তৈরি করতে পারে। কারেন্টের জন্যই তো ম্যাগনেট তৈরি হয়। কারণ ম্যাগনেট তৈরি হওয়ার কারণ কি, ম্যাগনেট তৈরি হওয়ার কারেন্ট হচ্ছে প্রবাহ মাত্রা, চুম্বক তৈরি হওয়ার কারণ হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে ফ্লো অফ চার্জ, তাই তো। আর আধান স্থির অবস্থায় থাকুক, আধান গতিশীল অবস্থায় থাকুক, কি তৈরি করতে পারে, ম্যাগনেট ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। তো প্রথমে যে কনসেপ্টটা এই চ্যাপ্টারটার প্রথমে আছে, ফার্স্ট যেটা আছে সেটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে, বুঝলি। ডিসপ্লেসমেন্ট কারেন্টের বাংলা হচ্ছে সরণ প্রবাহ। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি, ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্টটা বুঝো। মনে কর ক্যাপাসিটর, টু চার্জ আর সেপারেটেড বাই ডিস্টেন্স। কি বলছি, যে এই জায়গায় যখন একটা অল্টারনেটিং সোর্স আমি কানেক্ট করছি তখন এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে না যায়নি, প্র্যাকটিক্যালি কোশ্চেন বল। প্রথমত এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে না যায়নি, যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। তার কারণ এটার একটা রোধ দেখা যাচ্ছে, যে রোধটাকে 1/ωc আমরা লিখেছিলাম, যেটা আবেশি পরিরোধ বলছিলাম। তাহলে এটা রোধ আছে, রোধের একটা নির্দিষ্ট মান আছে, রোধটা তো ইনফিনিটি নয়, তার মানে প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। দুটো প্লেট সেপারেটেড বাই ডিস্টেন্স, তাহলে এখান থেকে এখানে প্রবাহ মাত্রা যাচ্ছে কি করে, এখান থেকে এখানে প্রবাহ মাত্রাটা যাচ্ছে কি করে, ঝাঁপিয়ে চলে যাচ্ছে কি প্রবাহ মাত্রাটা। দুটো কারেন্টের দুটো তারকে যদি আমি জয়েন না করি, কি প্রবাহ মাত্রা কখনো যাওয়া সম্ভব? তাহলে এখানে প্রবাহ মাত্রা তো যাচ্ছে, তাহলে কি ঘটনা এখানে ঘটছে, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি হচ্ছে, এইটার মধ্যে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের পরিবর্তন ঘটছে, তড়িৎ বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটছে, যার ফলে কি হচ্ছে, তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটছে। তড়িৎ ফ্লাক্স মানে আমি তো E.A লিখি, অর্থাৎ এই এর মানের পরিবর্তন ঘটছে। এর মানের পরিবর্তন ঘটে, যদি এর মানের যদি পরিবর্তন ঘটে সময়ের সাপেক্ষে, তখন কি হয়, তখন ডিসপ্লেসমেন্ট কারেন্ট তৈরি হয়, সরণ প্রবাহ। কেন সরণ প্রবাহ বলে, আধান মানে প্রবাহ মাত্রাটা সরে যাচ্ছে, এইখান থেকে এখানে পর্যন্ত প্রবাহ মাত্রাটা একটা সরণ ঘটছে, সেই সেন্সে এটাকে সরণ প্রবাহ নাম দেওয়া হয়েছে। সরণ প্রবাহ অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ সরণ প্রবাহ পরে নোটসে সব লেখানো আছে, লেখার কিছু প্রয়োজন নেই। সরণ প্রবাহ কাকে বলে যদি বলে তাহলে কি বলবো, দ্যাট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক, এটা কি ইলেকট্রিক
ফ্লাক্স, রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফ্লাক্স, মানে রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম, মানে আধান তড়িৎ সময়ের সাথে সাথে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের হার, সময়ের সাথে সাথে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের হারকেই বলা হয় কি সরণ প্রবাহ। এটার ম্যাথামেটিক্যাল ফর্মও করা আছে, আইডিডি ম্যাথামেটিক। এটাকে যদি আমি ই ইন্টু এটা বসাই দিই, এটাকে বাইরে করে পরে ডি বাই ডিটিও লিখতে পারি, তাই না? ডি বাই ডিটি লিখতে পারি। এবার এইটাকে এই তড়িৎ ফ্লাক্সটাকে তো জানিস, তড়িৎ ফ্লাক্সটাকে কি লেখা যায়? কিউ ডিভাইডেড বাই এপসাইলন অ্যাকর্ডিং টু গস ল লেখা যায় না? তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 1 বাই এপসাইলন ডি কিউ বাই ডিটি, এটা লিখতে পারি 1 বাই এপসাইলন ডি কিউ বাই ডিটি। ডি কিউটা কি? এই প্লেটটার মধ্যে যে পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে সেই আধানের পরিমাণ, এটাকে সরণ প্রবাহ বলে। তো সরণ প্রবাহের ডেফিনেশন মেবি এখানে ব্যবহৃত হতে পারে। সরণ প্রবাহটা এই জায়গায় কিরকম হবে, কেন ইম্পর্টেন্স দেয়? কারণ এই সরণ প্রবাহটার জন্য তো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই সরণ প্রবাহটার জন্য তো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সরণ প্রবাহটা কিসের জন্য তৈরি হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্যই চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। কোনো একটা অঞ্চলে যদি তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তাহলে সেই অঞ্চলটাই চৌম্বক ক্ষেত্রও তৈরি হতে পারে। ঠিক আছে? তো এত ডিপ ডিসকাশনস কিন্তু কোনো প্রয়োজন নাই। সরণ প্রবাহের ডেফিনেশন শুধুমাত্র মুখস্থ রাখবি, মনে রাখবি। এরপরে ম্যাক্সওয়েল কি করেছিল? ও 4টে ফর্মুলাকে নিয়েছিল, স্থির তড়িৎ আর চৌম্বক থেকে 4টে ফর্মুলাকে নিয়েছিল, যে বেসিক 4টে ফর্মুলাটা দিয়ে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে, সম্পর্ক বোঝানো যাবে, এরকম 4টে ফর্মুলা। যে 4টে ফর্মুলার প্রথম ফর্মুলা ছিল ম্যাক্সওয়েলস 4টে ল আর কি, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, ওয়েভ ফর্মুলা আর কি। সেই 4টে ফর্মুলা হচ্ছে, ফার্স্ট ল হচ্ছে গস ল। গস ল কি বটে? ই ডট ডিএস বা ই ডট এস সমান কিউ বাই এপসাইলন, এটাই হচ্ছে ফাই। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ফার্স্ট ল। ও আলাদা করে নতুন কিছু এস্টাবলিশ করেনি, যেগুলা ছিল সেইগুলাকে 4টে ফর্মুলাকে ও আলাদা করে, মানে 4টে ফর্মুলাকে নিয়েছিল, যে 4টে ফর্মুলা ম্যাক্সওয়েলের 4টে ল হিসাবে পরিচিত, যেগুলো তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সাধারণ ধর্ম এবং তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করে। কিন্তু এইগুলা সিগনিফিক্যান্স, এগুলার অ্যাপ্লিকেশন, সেগুলো আমাদের সিলেবাসে নেই। কতটুকু সিলেবাসে আছে অতটুকু আমি পরে বলছি। আপাতত ম্যাক্সওয়েলস ল গুলো দেখলে, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে বি ডট ডিএস ইজ ইকুয়াল টু 0। বি ডট ডিএস ইজ ইকুয়াল টু 0, এটা তোর এই ফর্মুলাটা আমি ম্যাগনেটিক ফিল্ড যেখানে পড়েছিলাম সেখানে বলেছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স অ্যারাউন্ড এ ক্লোজ সারফেস, ম্যাগনেটিক ফ্লাক্স অ্যারাউন্ড এ ক্লোজ সারফেস ইকুয়াল টু 0 হয়। এবং এইটা সিগনিফিক্যান্স কিন্তু পড়ে। এটা সিগনিফিক্যান্স কি বলতো? এটা সিগনিফিক্যান্সটা কিন্তু পড়ে। এটা সিগনিফিক্যান্স হচ্ছে বি ডট ডিএস কেন 0 হয়? কোন একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে চুম্বক ফ্লাক্সের মান 0। কেন শূন্য হয়? কারণ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো হচ্ছে ক্লোজ, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো হচ্ছে বদ্ধ। এটা লেখানো আছে, তোদের দেখবি খাতাটাই। তার জন্য এইটার থেকে কি বলা যায় যে ম্যাগনেটিক মনোপোল ক্যান নট এক্সিস্ট। ম্যাগনেটিক মনোপোল ক্যান নট এক্সিস্ট। ম্যাগনেটিক মনোপোল বলতে কি বলতো? যে চুম্বকের একটা মেরু থাকা সম্ভব নয়। যদি চুম্বকের উত্তর মেরু থাকে, তাহলে চুম্বকের দক্ষিণ মেরু থাকবেই। কারণ চুম্বকটা কাটতে 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 একটা অনুচুম্বকে পৌঁছাবি, একটা অনুচুম্বকে পৌঁছাবি মানেও তো একটা এন মেরু থাকবে, একটা এস মেরু থাকবে। একটা এন মেরুকে সেপারেট করা সম্ভব নয়, বা একটা এস মেরুকে সেপারেট করা সম্ভব নয়। এটা হচ্ছে ম্যাগনেটিক মনোপোল ক্যান নট এক্সিস্ট। এটা পরে সেকেন্ড ল এর সিগনিফিক্যান্স। এটা শুধুমাত্র একটুকু দেখে রাখি। আর একটা ল হচ্ছে যে তোর ওই যেটা ইয়েটা ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রটা কি বলে বলতো? ই ইজ ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। তো এটা পড়েছিস ফ্যারাডের সূত্র, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। এই ইটাকে কি বলা হয়? তড়িৎচালক বল বা বিভব পার্থক্য। এই তড়িৎচালক বল বা বিভব পার্থক্যটাকে তুই এরকম লিখতে পারিস, মনে আছে? ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স বা ডিএল। তাহলে ডিভি সমান ই ইন্টু ডিএল। তাহলে ভি সমান যদি আমি লিখি, তাহলে ইন্টিগ্রেশন ওভার ই ডিএল লিখতে পারি। এই ভিটাই হচ্ছে এই ভিটা বিভব পার্থক্য, আর এটা তড়িৎচালক বল। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম। তাহলে এখানে আমি কি দেখতে পারি বলতো? ই ডট ডিএল, ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএল সমান হচ্ছে মাইনাস ডি ফাই বি বাই ডিটি। এইটা হচ্ছে ফ্যারাডের তৃতীয় সূত্র। তাহলে এখানে কি দেখাচ্ছে? যে একটা তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, এটা তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। আর ফোর্থ লটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ার সার্কুইটাল লটা কি ছিল? অ্যাম্পিয়ারের বদ্ধ পরিক্রমণ সূত্র কি ছিল? ইন্টিগ্রেশন ওভার বি ডট এল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু মিউ বা মিউ নট বা মিউ ইন্টু আই ছিল। তো এইখানে আই এর সাথে এই আইটাও যুক্ত হবে। এই আইটা মানে হচ্ছে
এই আইটা বলতে এই আইটা, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লে এখানে এইটা ছিল কন্ডাক্টেন্স, যেটা কন্ডাক্টরের জন্য যে কারেন্টটা, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সরণ প্রবাহটা। যদি কোনো জায়গায় সরণ প্রবাহ থাকে সেটাও কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে, তো এইগুলোর অ্যাপ্লিকেশনস নিয়ে অত মাথা খারাপ করার কিন্তু কোনো প্রয়োজন নাই। ম্যাক্সিমাম হয়তো পড়তে পারে যে ম্যাক্সওয়েলের কোন চারটে সূত্র পড়তে পারে, পড়ার চান্স খুব কম। ম্যাক্সওয়েলের এই সূত্রটা সিগনিফিকেন্স কি এটা পর্যন্ত পড়তে পারে। আমি পরীক্ষার পারপাসে অনলি তত্ত্বিক বলছি, শুধু এক্সাম পারপাসে এই ফর্মুলাগুলো যেগুলো সবগুলো আগেরই পড়া জিনিস, এগুলাকে চারটে ফর্মুলা ম্যাক্সওয়েলের এই চারটে ফর্মুলা হিসাবে মনে রাখবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিফোর ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্ট্রোডাকশনে আসার আগে, ওর সূচনায় আসার আগে, কিভাবে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একে অপরের পরিপূরক বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো হচ্ছে এই ডিসকাশন। ঠিক আছে, এইটুকু জিনিস শুধু মনে রাখবি। এটা ভিতরে ডিটেল বিশেষ কিছু জায়গায় কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, অনেক বড় জায়গা, কিন্তু আমাদের সিলেবাসে খুব কম আছে। যতটুকু আছে ততটুকু পর্যন্তই পড়বি, এক্সাম পারপাসে যেহেতু পড়ছি আমরা। ঠিক আছে, এইটুকু জিনিস পর্যন্ত পড়বি। দেখ, এর পরের পার্টে যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বৈশিষ্ট্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি? তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি? এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র লম্বভাবে কম্পিত হয়। তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো লম্বভাবে কম্পিত হয়। যেদিকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, তার সাপেক্ষে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি? যে কোন একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি বলতে এই তড়িৎ ক্ষেত্রের শক্তি, চৌম্বক ক্ষেত্রের শক্তি, দুটো সম্মিলিত শক্তিকে বোঝায়। কোন একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ বলতে এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কেমন ভাবে কম্পিত হচ্ছে তার উপরে নির্ভর করে। কিরকম ভাবে বেগ নির্ভর করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ E0 ডিভাইডেড বাই B0 দিয়ে বোঝানো হয়। E0 ডিভাইডেড বাই B0, দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। অথবা এরকম দিয়ে বোঝানো হয় 1 বাই মিউ এপসাইলন, root over of mu epsilon। এগুলা এস্টাবলিশমেন্ট সিলেবাসে নেই, যে হাউ দিস সি ইজ রিলেটেড উইথ দিস ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর, এটা আমাদের সিলেবাসে নেই। শুধুমাত্র এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। বৈশিষ্ট্য যেগুলো দেওয়া আছে, বেসিক বৈশিষ্ট্য, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ম্যাক্সিমাম ইন ভ্যাকুয়াম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। জানিস তো এটা? তো এই বৈশিষ্ট্যগুলো ওখানে লেখানো আছে, এই বৈশিষ্ট্যগুলো পুরো মুখস্থ করবি, একদম পুরো মুখস্থ করতে হবে বৈশিষ্ট্যগুলো। এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা মনে করো ইলেকট্রিক ফিল্ডের একটা ইকুয়েশন দিয়ে দিল। কিরকম ভাবে একটা ইকুয়েশন দিয়ে দিল? 2.5 ইন্টু সাইন অফ 200 পাই টি প্লাস সামথিং ইন্টু 2x, এরকম একটা সমীকরণ দিয়ে দিল। এবারে বললো যে এই তড়িৎ ক্ষেত্রের কম্পনটা কোন অভিমুখে হচ্ছে। যদি এটা প্লাস থাকে মনে রাখবি মাইনাস অভিমুখে কম্পিত হচ্ছে, যদি এটা মাইনাস থাকে প্লাস অভিমুখে কম্পিত হচ্ছে, এটা মনে রাখতে পারবি। নেক্সট হচ্ছে কি, যে এটার অ্যামপ্লিটিউড কত? দিস ইজ দ্য ভ্যালু অফ E0। এটা তো E0, এটার কম্পাঙ্ক কত? ওমেগা। এটাই ওমেগা টি প্লাস kx। তাহলে ওমেগা মান হচ্ছে 200 পাই। তাহলে 2 পাই নিউ সমান হচ্ছে 200 পাই, that is nu is equal to 50 hertz। বোঝা গেছে? nu is equal to 50 hertz। বুঝতে পারলে? ওমেগা সমান 200 পাই লিখতে পারি, ওমেগা টি প্লাস মাইনাস kx কম্পেয়ার করলে। এমনি করে ম্যাগনেটিক ফিল্ডেরও একটা সমীকরণ থাকতে পারে। দিয়ে তোকে বললে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের করো, বা তোকে বললো যে এইটাই দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ B0 বের করতে বললো। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা শূন্য মাধ্যমে যাচ্ছে, কোন ফর্মুলাটা ব্যবহার করবো? এটা কি করবো? 3 × 10⁸ ইজ ইকুয়াল টু E0 এর ভ্যালু কত বের হচ্ছে? কত? 2.5 ডিভাইডেড বাই B0। দেন ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ B0। বুঝতে পেরেছিস? এইরকম ধরনের ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স থাকবে, 1 মার্কস 2 মার্কসের কোশ্চেন্স থাকবে, যেগুলো বৈশিষ্ট্যের থেকে রিলেটেড। বুঝতে পেরেছিস তো? ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্য থেকে এই সময় এই জায়গাগুলো করবি। সেকেন্ড পার্ট যেটা আছে সেটা তোকে সম্পূর্ণভাবে সেকেন্ড পার্টটা মুখস্থ রাখতে হবে, গোটা আবার বোঝানোর কিচ্ছু নাই। অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের বিচারে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়, একদম গামা রে থেকে রেডিও ওয়েভ পর্যন্ত। প্রথমে গামা, তারপর এক্স রে, তারপর ভিজিবল, তারপর ইনফ্রারেড, ওইরকম ভাবে পরপর এক্স রে পর্যন্ত। আমার এই নোটসটার মধ্যে ওই টেবিলটা করানো আছে, ওই টেবিলটা করা আছে। টেবিলটা কিন্তু পুরোপুরি তোকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, প্রথমে গামা রে, তারপর এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট রে, তারপর দৃশ্যমান আলো, তারপর ইনফ্রারেড, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ।
প্রত্যেকটার কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, ওইটা শুধুমাত্র মনে রাখবি। ওই তরঙ্গ মানে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো কি কাজে ব্যবহৃত হয়, সিম্পলি গামা রে, এক্স রে ওগুলো নিজেই লিখতে পারবি নিজের ভাষাতে, কি কাজে ব্যবহার, আল্ট্রাভায়োলেট রে কি কাজে ব্যবহার করা হয়। স্যার এইরকম একটা কোশ্চেন কোন একটা জায়গায় পড়েছিল এমসিকিউ কোশ্চেনে, যে জল পিউরিফাই করার জন্য কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহৃত হয়। তো জল পিউরিফাই করার জন্য কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করতে বুঝতে পারছি তো ইউভি, আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, তাহলে সেখানে এই ধরনের এইগুলো সব থেকে মানে লার্জ ওয়েভ লেন্থের তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা, রেডিও ওয়েভ। ঠিক আছে, সব থেকে বড় হচ্ছে রেডিও ওয়েভ, সব থেকে ছোট হচ্ছে গামা। তো এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলোর একটা টেবিল করা আছে, এই নোটসটার মধ্যে টেবিল করা আছে, ওই টেবিলটা যে কোনো বইও করা আছে, যে কোনো জায়গা থেকে ওই টেবিলটা মুখস্থ কিন্তু রাখতে হবে। কোনো বোঝানোর একটু লাইনেরও কিছু নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু ওই জায়গাটা থেকে মুখস্থই তোকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওটা মুখস্থ করে নিবি। ঠিক আছে, টেবিলটা একবার দুবার দেখে নিবি, আর যেগুলো প্রিভিয়াস কোশ্চেন্সে পড়েছে ওগুলো দেখে নিবি, ওগুলোর থেকে কমন পাবি। কিছু নাই জায়গাটার, এর বাইরে কোশ্চেন্স পড়ার জায়গা নাই। আর আরেকটা জিনিস থাকে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রপাগেশনটা হয় না, কোন একটা অভিমুখে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, এই অভিমুখটাকে সূচিত করা হয় একটা ভেক্টর দিয়ে, যেটাকে পয়েন্টিং ভেক্টর বলে। পয়েন্টিং ভেক্টর আমাদের সিলেবাসে নেই, কিন্তু পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে এস ভেক্টর সমান হচ্ছে 1/μ ইন্টু ই ক্রস বি। দেখ, ই ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সাথে লম্ব তো, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, ই ভেক্টর বি ভেক্টর যেদিকে তার সাথে লম্ব। কারণ এটা যদি এক্স অভিমুখ হয়, এটা যদি ওয়াই অভিমুখ হয়, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কোন দিকে, জেড এর দিকে। তাহলে জেডটা কি এক্স এর সাথে লম্ব, ওয়াই এর সাথে লম্ব। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা পাই, সেই ভেক্টরটার অভিমুখ কোন দিকে হবে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা তৈরি হয়, সেই ভেক্টরটা সবসময় ভেক্টর দুটো যে তলে থাকে তার সাথে লম্ব। তাহলে এই অভিমুখটা কোন অভিমুখ, এই অভিমুখটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, সঞ্চালিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ। ঠিক আছে, সঞ্চালিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ হচ্ছে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর দিয়ে বোঝানো হয়। পয়েন্টিং ভেক্টরের সিগনিফিকেন্স, এটার কি তাৎপর্য, কি জন্য কি, এগুলো অত ডিটেলে পড়ার প্রয়োজন নেই সিলেবাসে, আমার পরীক্ষার জন্য পড়ার প্রয়োজন নেই, জানার জন্য পড়ার সময় এখন নাই। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস তোমরা শুধুমাত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে পড়বে। এই দুটো পার্ট, আর একটুকু যদি ভাগ করতে চাই, তিনটে পার্ট। আমি একদম প্রথম পার্টটা যেটা বললাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বৈশিষ্ট্য কি, এটা করানো আছে আমার নোটসের মধ্যে। থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের, বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের বিচারে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভাজন এবং তাদের ব্যবহার। ঠিক আছে, বিভাজন বলতে একদম গামারে পরপর যেগুলো আছে, প্রথমে কি গামাই তো গামা, তারপর এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট রে, তারপর ভিজিবল, তারপর ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, তারপরে মনে হয় রেডিও ওয়েভ। ঠিক আছে, এরকম করে ভাগ করা আছে। প্রত্যেকটা কম্পাঙ্ক কত আমারও মনে নেই, মুখস্থ নেই, তোমাকে মুখস্থ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, কম্পাঙ্ক কত এবং তাদের ব্যবহার কি, একটা টেবিলে করা আছে, বইও করা আছে, যে কোনো জায়গা থেকে করবি। দেখ, একটা নেক্সট টপিক আমি আরেকটা বলে দিই, সেটাকে এক্স রে প্রোডাকশন। এক্স রে প্রোডাকশন কি রকম দেখ, প্রথমত এক্স রে প্রোডাকশনের মেকানিজমটা আগে শুন। এক্স রে প্রোডাকশনের মেকানিজমটা ভালো করে শুন, এটা আমার নোটসের মধ্যে করানো আছে। যে মনে করে একটা, আচ্ছা এরকম ভাবে শুন, মনে কর এইটা একটা মেটাল, ঠিক আছে, ধাতব, যে কোনো এনি কাইন্ড অফ একটা মেটাল। ঠিক আছে, এই জায়গাটাতে একটা বিম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এ বিম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সরি ইলেকট্রনস, এ বিম অফ ইলেকট্রনস এই জায়গাটাতে কি করছে বলতো, স্ট্রাইক করছে। এই বিম অফ ইলেকট্রন এই জায়গাটা যখন স্ট্রাইক করবে, কি ইলেকট্রনগুলো যখন এরকম করে যাবে, তখন এই ইলেকট্রনগুলোর গতিশক্তিটা কি হবে। খুব জেনারেল নলেজ, এইটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো যাবে, তখন ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে, হ্রাস পাবে, কমবে। এবং ইলেকট্রনগুলোর এই হ্রাসপ্রাপ্ত গতিশক্তি এখানে কি হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে এখান থেকে কি হবে, এখান থেকে নিশ্চিত হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে এই ইলেকট্রন থেকে হ্রাসপ্রাপ্ত তড়িৎ শক্তিটা, এই মানে শক্তিটার গতিশক্তিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরোবে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যখন
ওর তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি কত হয় আমরা জানি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি হচ্ছে h নিচ্ছে, সেখানে এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তিটা যখন ওই এক্স রে রেঞ্জের মধ্যে পড়বে, মানে ওই 0.1 থেকে 0.1 অ্যাংস্ট্রমের মধ্যে যখন পড়বে, তখন কি হবে, তখন ওই এক্স রেটা মানে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গটার আমরা নাম দিয়েছি কি, ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গটার নাম দিয়েছি আমরা এক্স রে। ঠিক আছে, এক্স রে কম্পাঙ্কটা কত বটে, এক্স রে ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্স রে যদি আছে। তো এইটা হচ্ছে এই মেকানিজম। কি হয়, একটা বিম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা বিম অফ ইলেকট্রনস, একটা ইলেকট্রনের স্রোত যখন কোন একটা ধাতব প্লেটের মধ্যে দিয়ে যায়, একটা মলিবেডিনিয়াম একটা নির্দিষ্ট ধরনের ধাতব প্লেট ব্যবহার করা হয়, এবং সেখান থেকে কি বেরোয়, সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়। কি হয়, এই ইলেকট্রনগুলোর গতিশক্তিটা হ্রাস পায়, সেই গতিশক্তিতে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে নিশ্চিত হয়। এবারে এটার ভেতরে কি ঘটে দেয়, এটার ভেতরে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, এটার ভেতরে কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আছে, এরকম অসংখ্য অ্যাটম আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আছে, এরকম ভাবে আছে, তাই তো। এরপরে কি হচ্ছে, ওই ইলেকট্রনের স্রোতটা যখন যাচ্ছে, তখন এরকম ভাবে যাচ্ছে স্রোতটা। কি ঘটতে পারে, কি ঘটতে পারে, এই ইলেকট্রনগুলো ডাইরেক্ট কোন একটা অরবিটাল ইলেকট্রনের সাথে ধাক্কা করে দিতে পারে। এই স্রোতটা ডাইরেক্ট কোন ইলেকট্রনের সাথে ধাক্কা করতে পারে, মেবি একটা পসিবিলিটি। নেক্সট পসিবিলিটি কি হতে পারে, ও কারোর সাথেই কোনো ধাক্কা না করতে পারে, কারণ পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা। তাহলে ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে পারে। তো ফাঁকা দিয়ে যখন বেরোবে, তখন এই যে ইলেকট্রনগুলো, তার তো একটা তড়িৎ ক্ষেত্র আছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনটা যখন যাবে, তখন ওই ইলেকট্রনটাকে অটোমেটিক্যালি মন্দ্রীভূত করতে বাধ্য করবে, ইলেকট্রনটার বেগটাকে কি করবে, হ্রাস করতে বাধ্য করবে। একটা পাথরকে যদি তুই একটা মনে কর, একটা তুই জলের মধ্যে তুই পাথরটাকে ছুড়ে দিস, তো জলের অণুগুলো পাথরের অণুটার সাথে ধাক্কা হতে আস্তে আস্তে অনেক জলদি থেমে যাবে। এয়ারের মধ্যে যতটা যাচ্ছিল জলের মধ্যে যাবে কি ততটা, আর বালির মধ্যে যদি ছুটিস তাহলে আরো শুট করে থেমে যাবে, তাই তো। তার মানে কি, ওর যখনই গতিশক্তিটা হ্রাস হবে, তখন ওই শক্তি তো অবিনশ্বর, তখন ওই শক্তিটা এক্সরে আকারে নির্গত হবে। and that type of x-ray এইরকম ভাবে যদি ইলেকট্রনটার গতিশক্তি হ্রাস পায়, এবং এই হ্রাসপ্রাপ্ত গতিশক্তিটা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে নিশ্চিত হয়, এই ধরনের গতিশক্তিটাকে বলা হয় কন্টিনিউয়াস এক্সরে। কারণ কি, কন্টিনিউয়াসলি ওর শক্তিটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এবং ওই শক্তিটা কি হচ্ছে, এক্সরে আকারে নির্গত হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে ঘটছে, এটা বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্সরে। আরেকটা কি ঘটনা ঘটতে পারে, ইলেকট্রনটা ডাইরেক্ট কোন একটা অরবিটাল ইলেকট্রনকে ধাক্কা করে দিতে পারে। ধাক্কা করে কি করতে পারে, ইলেকট্রনটাকে এখান থেকে বের করে দিতে পারে। যখনই বের করে দিবে, তখনই এইখানে কি তৈরি হয়ে যাবে, একটা শূন্যস্থান তৈরি হয়ে যাবে। আর ভেতরে কক্ষপথ তো শূন্য থাকতে পারে না, তাহলে কি হবে, উপর থেকে ইলেকট্রন নিচে নেমে পড়ে ওই শূন্যস্থানটাকে মেকআপ করবে। যখনই মেকআপ করবে, তখন কি হবে, তখন একটা শক্তি এখান থেকে, একটা লার্জ পরিমাণ এনার্জি, বেশি পরিমাণ শক্তি ওখান থেকে নিঃসৃত হবে। ইলেকট্রনটা কি করলে, একটা প্রথম ক্ষেত্রে কি হলো, 100 ইলেকট্রন ভোল্ট ধরে নিচ্ছি, 100 ইলেকট্রন ভোল্ট নিয়ে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করলো, আস্তে আস্তে ওর 95 হলো, 90 হলো, 80 হলো, 75 হলো, 65 হলো, 60 হলো, 50 হলো, 35 হলো, 20 হলো, ওইগুলো কন্টিনিউয়াস তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরোতে থাকলো, নিরবিচ্ছিন্ন আকারে। আর একটা ইলেকট্রন কি করলো, ডাইরেক্ট একটা অরবিটাল ইলেকট্রনকে ধাক্কা করলো, ধাক্কা করে পর ওর ওখান থেকে পুরো ইলেকট্রনটাকে বের করে দিল। ও হয়তো যে এনার্জিটা লাগলো, সেই এনার্জিটা 80 ইলেকট্রন ভোল্ট এনার্জি, তো 80 ইলেকট্রন ভোল্ট এনার্জি বা 100 ইলেকট্রন ভোল্ট এনার্জি, সেই 100 ইলেকট্রন ভোল্ট এনার্জিটাকে পরিপূর্ণ করলো কে, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে একটা ইলেকট্রন নেমে আসলো, এবং নেমে এসে পরে কি করলো, ওই অরবিটটাকে পূর্ণ করলো, এবং ও কি করলো, একটা শক্তি নিশ্চিত, মানে একটা শক্তি বিকিরণ করলো। এইটাতে কি পেয়ে গেল, একটা হঠাৎ করে অনেকটা পরিমাণ এনার্জি পাওয়া গেল। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক এক্সরে। এটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্সরে। ঠিক আছে, এটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্সরে। আর প্রথমের যে এক্সাম্পলটা বললাম, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস এক্সরে। ঠিক আছে, তাহলে এটা পরে যে কঠিন এক্সরে, কোমল এক্সরে পরে, ওটা আলাদা। কঠিন এক্সরে, কোমল এক্সরে মানে হচ্ছে যে এক্সরেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটা কঠিন, যে এক্সরেটার ফ্রিকোয়েন্সি কম সেটা কোমল। ওইটা কঠিন এক্সরে, কোমল এক্সরেটা। কিন্তু আমাদের এই এক্সরে প্রোডাকশনের ভিত্তিতে এক্সরেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা পরীক্ষায় পড়ে যে ক্যারেক্টারিস্টিক এক্সরে কাকে বলে, কন্টিনিউয়াস এক্সরে কাকে বলে। লিখতে পারবি কন্টিনিউয়াস এক্সরে কাকে বলে বলবি, ওটা নোটসে লেখানো আছে, দেখবি অ্যাটমিক স্ট্রাকচারের যে নোটসটা, ওটা শেষ পার্টটাতে লেখানো আছে, যে ইলেকট্রনটা আস্তে আস্তে যদি শক্তির
শক্তি হ্রাস হয় এবং ওই শক্তিটা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে নিঃসৃত হয় তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস। আর ইলেকট্রনটার শক্তি যদি একসাথে হ্রাস পায় এবং সেই শক্তিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে নিঃসৃত হয় তখন সেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স। ইজ দিস ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট যেটা আমি বলছি আর কিছু না, এই জায়গাটা এটা একটা গ্রাফ থাকে যে ইন্টেন্সিটি রেসপেক্টে গ্রাফটা এরকম ধরনের হয়। এই যে পিকগুলা থাকে এই পিকগুলা হচ্ছে যে হঠাৎ করে ইলেকট্রনগুলোর শক্তিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াসলি পাওয়া যাচ্ছে। এই এনার্জিগুলোকে এইগুলো বলা হয় কন্টিনিউয়াস এক্স-রে, আর এই এনার্জিটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, হঠাৎ করে শক্তিটা বেড়ে যাচ্ছে, এটা ওর গ্রাফটা করা আছে। ঠিক আছে, তাহলে এটা পরে এক্স-রে প্রোডাকশনের মেবি হয়তো পড়তে পারে এক্স-রে ডেফিনেশনস কি, যদিও এটাও সিলেবাসে ঠিকঠাকভাবে ডাইরেক্ট নাই, তবু এটা পড়ে রাখবি একবার ক্যারেক্টারিস্টিকের কন্টিনিউয়াস এক্স-রে জায়গাটা। আর কিছু জায়গা এই জায়গাটার মধ্যে নাই বলার।